আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকে একটু আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই সবচেয়ে আশা জায়গায় নিয়ে যে দলটি অনেকের কাছে অন্তত শুরুতে মনে হয়েছিল, এনসিপিকে নিয়ে একটু কথা বলতে চাই। এনসিপি আমার কাছে মনে হচ্ছে, আমরা জাতীয় পার্টির রাজনীতিতে অনেক রকমের নাটক দেখেছি, এনসিপি একটা নাটকে পার্টিতে পরিণত হচ্ছে। এখনো দলের নিবন্ধন হয়নি। এই দলের কারণে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। দল করবার জন্য সেই ছাত্র নেতাদের একজন সরকার থেকে পদত্যাগ করলেন, দুজন এখনো আছেন। দুজনের একজন মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেন, গভীর রাতে আবার ডিলিট করে ফেলেন। আরেকজন গভীর রাতে মাস লাগিয়ে এনসিপির বৈঠকে যোগ দেন। প্রধান উপদেষ্টার আশীর্বাদে স্পষ্ট, আরো 4-5 জন উপদেষ্টা কলকাঠি নাড়ছেন তাদের হয়ে। দল থাকুক আর না থাকুক, ঘোষণাপত্র থাকুক আর না থাকুক, গঠনতন্ত্র থাকুক আর না থাকুক, নিবন্ধন থাকুক আর না থাকুক, সারা দেশে তাদের প্রোটোকল আছে, তাদের প্রতিনিধিরা বিভিন্ন মন্ত্রণালয়ে আছে, বিভিন্ন সরকারি অফিসে আছে, ব্যবসা বাণিজ্য নানান সুবিধার মধ্যে তারা আছে। বাংলাদেশের ব্যবসায়ীরাও নানা কারণে নানাভাবে তাদের নানা রকমের দুর্বলতা আছে, অতীতের পাপ আছে, তারা সেধেও তাদেরকে এই এনসিপির নেতাদের অনেক কিছু দিয়ে আসছেন। ইডিওলজি বোঝাটা মুশকিল। এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে, সর্বশেষ যে নাটকটা তারা করলেন সেটা বেশ দারুণ। সেটা কি, এনসিপির এই ছাত্র নেতাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিল এবং মানুষ যতটা না বলে তার চেয়ে নিজেরাই বেশি দাবিদার, তারা একটা জুলাই ঘোষণা দাবি করছিলেন অনেকদিন ধরে। গত বছরের নভেম্বরে তারা বলছিলেন নাও অন এভার, এখনই হতে হবে। শেষ পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টা ট্যাকল দিয়ে এটা এই বছরের, অর্থাৎ 1 বছরের মাথায় আন্দোলনের বর্ষপূর্তির দিনে সেটা ঘোষণা করলেন। সেই ঘোষণার দিনে, এই অভ্যুত্থানের দিনটিতে, যে দিনটিতে অসংখ্য মানুষ মারা গেছে, সেই দিনটিতে এনসিপির গুরুত্বপূর্ণ 5 জন তারকা নেতা কক্সবাজারে গেলেন। কেন গেলেন, কি করতে? লোকে করিডোরে নানা কথা বলে। কেউ বলে ষড়যন্ত্র করতে গেছেন, কেউ বলেন এটা তাদের কৌশলের অংশ। কোনো নেতা এখানে থাকলেন, এর সঙ্গে আছেন, তারা দেখাচ্ছেন জুলাই ঘোষণার সঙ্গে। আবার কিছু নেতা বাইরে থেকে যেন তারা বলতে পারেন আমরা এতে সম্মত নই, সম্মত ছিলাম না। আবার কেউ মনে করেন কোনো ব্যবসায়িক ডিলে আছেন। কি করতে গেছেন সেটা জানি না, তবে কোনো না কোনো শক্তি, আমার ধারণা, পুরো জিনিসটাকে একটু লেজে গোবরে করে দিয়েছে তাদের জন্য। মানে তারা যে নাটকটা করতে চেয়েছিল সেই নাটকটা সফলভাবে করতে পারেনি, হিতে একটু বিপরীত হয়েছে, যে কারণে এনসিপি ওই 5 নেতাকে শোকজও করতে বাধ্য হয়েছে। হয়তো এটা জাস্ট আই ওয়াশ, আই এম নট শিওর। একটা রটনা বেরোলো যে সোশ্যাল মিডিয়াতে, পরে কোনো মেইন স্ট্রিমের মিডিয়া নিল যে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করছেন কক্সবাজারের একটা হোটেলে, এবং হোটেলটা আবার বেশ দামি হোটেল। এইসব হোটেলে তারা অতীতে কখনো কে ছিলেন, কয়জন ছিলেন, সেটা নিয়ে অনেকেই নানা রকমের প্রশ্ন তুলে। আমি অত নিচে নামতে চাই না প্রশ্ন তোলার ক্ষেত্রে, কিন্তু সেখানে তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন সবাই। আবার একটা গোষ্ঠী, তার মধ্যে বিএনপির কিছু সমর্থক আছে, তারা হোটেলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে দিল। বাঙালি পারেও আসলে। আর যেই সময়টাতে এই খবরাখবর বেরোচ্ছে, উত্তেজনা, বিক্ষোভ, সেই সময়টাতে পিটার হাস ওয়াশিংটন ডিসিতে ঘুমাচ্ছেন। বোঝেন অবস্থা। এখন এনসিপি রাজনীতিতে তো বললাম কিছু নেই। শুরু থেকে তারা আওয়ামী লীগ বিদায় করেছে, বিএনপিকে বিদায় করবে, এরকম একটা মুডে চলে এসছে। এবং এটা করতে করতে বিএনপির সঙ্গে যে একটা মোটামুটি সখ্যতা তৈরি করবার, কিছু শেখার, কিছু ভাগ পাওয়ার সুযোগ ছিল, সেটা তারা নষ্ট করেছে। এখন পিআর হতে হবে, এখন গণপরিষদ হতে হবে, এখন এলএফও হতে হবে, নানান কিছু তাদের দাবি। কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না, তবে তাদের সঙ্গে চিন্তা ভাবনা, কথাবার্তা, কর্মসূচির জামাতের সঙ্গে একটা ঐক্য আছে। জামায়াত ইসলামীর মাঝখানে একটা মনে করেছিল বিপ্লব করে ফেলেছে, ছাত্র শিবিরে একটা প্রদর্শনীয় করতে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, করতে গিয়ে সুবিধা করতে পারলো না। জামাতের বড় বড় নেতাদের যারা মারা গেছেন বা মানবতা বিরোধী অপরাধে বিচারে দণ্ডিত হয়ে
যাদের ফাঁসি হয়েছিল তাদের ছবি টবি নামিয়ে ফেলতে হয়েছে। বাংলাদেশ যে এখনো তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত নয় সেই অর্থে, সেটা একটু তাদের বোঝা দরকার। 24-এর অপরাধ নিয়ে আমরা কথা বলছি, নিঃসন্দেহে অপরাধ, কিন্তু 71 তো আমাদের জন্মের সময়। সেই অপরাধ কি আমরা ভুলে যাই? আওয়ামী লীগকে মাপ চাইতে হবে, আমি আবারও বলি জামাতকে মাপ চাইতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি এখন যারা জামাত করেন, এখন যারা শিবির করেন, 71-এর অপরাধের সময় তাদের অনেকের জন্মও হয়নি, কিন্তু সেই লিগেসিটা তারা বহন করছেন। সেই অপরাধের সেই দায় তাদের নিতে হবে, সেই আদর্শ, সেই সময়টাকে তারা অস্বীকার করছেন না। তাদেরও নানা দাবি, এটা না হলে নির্বাচনে যাব না, ওটা হলে না হলে নির্বাচনে যাব না। জামাতকে অনেকে কাল বলে, কিন্তু জামাত ইতিহাসে দেখবেন ভালো করে পার্টি হিসেবে সংগঠিত, ব্যবসা বাণিজ্য, একেবারে রেজিস্টার্ড কর্মী, শৃঙ্খলা, কোনো কিছুর অভাব নাই। রাজনীতিটা ঠিকঠাক মতো করতে পারেন, যেই কারণে জন্মের পর থেকে ইতিহাসের নানা পর্যায়ে জামাত অনেক ভুল করেছে। যেমন তারা 71-এ করেছে, যেমন তারা 86 এরশাদের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে চলে গিয়ে ভুল করেছে, আর সেই সুযোগে বেগম জিয়া আপুসীর নেতৃত্বে পরিণত হয়েছেন বিএনপির। সো জামাতের ভুলের কোনো শেষ নেই। আসেন জাতীয় পার্টি, একটা নাটক করতে করতে, গৃহপালিত বিরোধী দল থাকতে থাকতে, তবে এই দলটি কিন্তু একটা আঞ্চলিক দল হিসেবে বাংলাদেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল। এই দলটি 90-এর অভ্যুত্থানের পরেও নেতারা জেলে থেকে পালিয়ে বেরিয়ে অন্তত 35টির মতো আসন পেয়েছিলেন। সো একেবারে হেলাফেলার নয়, এবং সারা দেশেই তাদের কিছু না কিছু ভোট আছে। কিন্তু দলের মধ্যে এত নাটক, স্বামী স্ত্রীর নাটক, ভাইয়ে ভাইয়ের নাটক, দলটা ভাঙলো, অনেক দফা ভাঙলো। এখন যে কে আসল নেতা কে নকল নেতা কিছুই বোঝা যাচ্ছে না। তবে একটা গোষ্ঠী তো একবারে চিহ্নিত, যারা শেখ হাসিনার একেবারে পুরোপুরি দোসর ছিল, বাকিরা সুবিধা টুবিধার জন্য মেনে নিয়েছিল। আসেন ইসলামী আন্দোলন, শেখ হাসিনার আমলের সকল সুযোগ সুবিধার মধ্যে তারা ছিলেন, নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন, ভোট ইতিহাসে ফলাফল খুব ভালো নয়, বড় বড় মিছিল মিটিং করতে পারেন নিঃসন্দেহে। হেফাজতেরও একই অবস্থা। হেফাজত অবশ্য আমি পলিটিক্যাল পার্টি না, তারা নিজেরাও বলেন, আমি বলছেন, কিন্তু হেফাজতের ভেতরে কিছু ছোট ছোট পলিটিক্যাল পার্টি আছে, তাদের কিছু নেতা আছে। তো এদের শক্তি আসলে সেই অর্থে, যেহেতু এদের মধ্যে কেউ জামাত যেমন পলিটিক্যাল ইসলাম, হেফাজত, ইসলামী আন্দোলন, ট্র্যাডিশনাল ইসলাম, এগুলোকে ব্লেন করতে গিয়ে চাইছেন তারা কতটা শেষ পর্যন্ত করতে পারবেন, ইতিহাস খুব একটা তাদের এই চলতি প্রক্রিয়ার পক্ষে সাক্ষ্য দেয় না। আওয়ামী লীগ অতীত ইতিহাস গৌরবেরও যেমন, কলঙ্কেরও তেমন। মুক্তিযুদ্ধ তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দলটি অনেক অপকর্মের সঙ্গে যুক্ত, একদলীয় শাসন থেকে শুরু করে নানা সময়, বিশেষ করে 2014 থেকে 2024 পর্যন্ত তারা যা করলো অবর্ণনীয়। আর 36 দিনে তো যা করেছে সেটা গোটা পৃথিবী দেখেছে, বাকিগুলো কিছুটা দৃশ্যমান কিছুটা অদৃশ্যমান। এখন তারাও আবার ওই জামাতের পথ ধরেছে। জামাতকে যেমন তারা নিষিদ্ধ করেছিল, এই সরকার বদলের সঙ্গে সঙ্গে জামাতের প্রভাব বাড়বার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকেও কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করবার পথে। যদিও নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়া করতে হয়, সেই আইনি প্রক্রিয়ার মধ্যে সরকার এখনো ঢোকেনি। তো আওয়ামী লীগও, জামাতও ক্ষমা চায় না, আওয়ামী লীগও ক্ষমা চায় না। শেখ হাসিনা তো সম্ভবত মনে করেন এখনো তিনি প্রধানমন্ত্রী। কিন্তু আমার প্রশ্ন, আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভাবছেন কিনা, সরকার ভাবছে কিনা, অপরাপর রাজনৈতিক দলগুলো ভাবছে কিনা? আওয়ামী লীগের 30 থেকে 35% ভোট আছে। আমি ধরলাম যে এই অভ্যুত্থান অপকর্মের পরে ভোট অনেক কমে গেছে, তারপরে তো 20% ভোট, 50% ভোট। তো আপনি 1 কোটি 2 কোটি 3 কোটি এই যে মানুষ, এদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন? এদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে রাজনীতি করবেন? আর সেটা করতে গেলে তো যে অচল অবস্থা তৈরি হবে, এরা যদি আন্ডারগ্রাউন্ডে যায়, আর তাদের বিদেশি কিছু সমর্থক গোষ্ঠী আছে, তারা যদি তাদেরকে সহায়তা দেয়, আপনি দেশের স্থিতিশীলতা কিভাবে ফেরাবেন? আর অপরাপর যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে,
আমি তাদের গুরুত্ব দিই, কারণ তাদের ভয়েসের একটা মূল্য আছে। বড় দলগুলো অনেক সময় অনেক ন্যায় কথা বলে না, ছোট দলগুলো বলে। তো তারা কিভাবে অ্যাকোমোডেট হবেন আগামী দিনের রাজনীতি, সেটা একটা বড় প্রশ্ন।